ইভান ভাইয়া। চোখ জোড়া লাল করে ইভান লোক দুটোর কলার ধরে বলে, কি পেয়েছিস কি তোরা? তোদের টাকা, বাড়ি, গাড়ি, নাম সুনাম আছে বলে কি আমাদের সম্মান নেই? সাহস কি করে হলো আমার বোনের নামে বাজে কথা বলা? তোকে তো আজ আমি... বলে ইভান মারতে নিলে জাবির এসে থামিয়ে লোকগুলোকে বেদরম পিটায়। কারণ লোকগুলো বড় মাপের হওয়া ইভান ওদের সাথে পেরে উঠবে না, কেসে ফাঁসিয়ে দিতে পারে। তাই জাবির এসে লোকগুলোকে মারে। জাবির লোকগুলোর কলার ধরে, তারপর বলে, আর কোনোদিনও যেন কোনো মেয়েকে প্রেজেন্ট করতে না দেখি, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। গার্ডসগুলোকে ইশারা করতে তারা ওই লোকগুলোকে টেনে বাড়ি থেকে বের করে দেয়। অনুষ্ঠান শেষ, সব গেস্টরা চলে গেছে। পুরো বাড়িতে পিনপিন নীরবতা। ইভান দাঁত মুখ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। একটু আগে কি হয়েছে না হয়েছে সেখানে আমিরের কোনো ভাবান্তরই নেই। আমির সেখান থেকে চলে যেতে নিলে ইভান হঠাৎ চিৎকার দিয়ে জাবিরের দিকে তাকিয়ে বলে, আমরা মধ্যবিত্ত বলে কি আমাদের মান সম্মান কি কিছুই নেই? আমির হুইল চেয়ার থেকে হাত সরিয়ে ইভানের দিকে তাকায়। কি হয়েছে বলুন মিস্টার জাবির আবরার? খুব তো বলেছিলেন ইয়ামিনাকে অনেক কষ্ট পেতে দিবেন না, বোন হিসাবে নিয়ে যাচ্ছেন, সব দায়িত্ব পালন আপনাদের করবেন। ইভান ইয়ামিনের হাত উঁচু করে ধরে বলে, দেখুন, আমার বোন তো অনেক সুখে আছে। যে দোষ আমার বোন কখনই করেনি তার শাস্তি কেন আমার বোন পাচ্ছে? কেন আমরা মিডল ক্লাস বলে? কেন আমরা কি কোনো মানুষ না? মিস্টার জাবির, আপনি ভালো করেই জানেন সব দোষ ওই আমির আবরারের। আর যার নিজেরই কোনো ঠিক নেই, মদ খেয়ে গাড়ি চালায়, সে আমার বোনের সম্মান রক্ষা করবে? আরে আমার বোন তো সেদিন কোনো দোষ না করেই অপরাধী হয়ে গিয়েছিল। আর এই যে মিস্টার জাবির, আজ যে এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন না, সেটা আমার বোনের জন্য। নিজের জীবনের চিন্তা না করে আপনাকে বাঁচিয়েছিল। জাবরা হয়ে এতক্ষণ চুপ থাকলে এখন মুখ খুলে অবাক হয়ে বলে, মানে? ইয়ামিনা ইভানের হাত ধরে শান্ত করে বলে, না থাক ভাই, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে কথা না বললে কি নয়। ভাই তুমি... জাবির ইয়ামিনাকে থামিয়ে দিয়ে জাফরার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ জাফ, আজ হয়তো আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে, তার কারণ নেই ইয়ামিনা। সেদিন আল্লাহর অশেষ রহমতে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলাম ওসিলা হিসেবে বলে ইয়ামিনা আমাকে বাঁচিয়েছিল। জাফরা অবাক হয়ে তাকিয়ে আছে। তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে সবটুকু জানতে চায়। জাবির লম্বা শ্বাস ছেড়ে বলে, সেদিন আমি অফিস থেকে খুব তাড়াহুড়া করে বের হয়ে পড়েছিলাম, একটা ডিল নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তাই আশেপাশে খেয়াল না করে গাড়ির উদ্দেশ্যে সামনে হাঁটা দেই। গাড়ির সামনে আসতে না আসতে একটা গাড়ি বেসামালভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আমার দিকে তেড়ে আসতেই কোথা থেকে কেউ একজন এসে তার সর্বোচ্চ দিয়ে আমাকে ধাক্কা দেয়, যার কারণে আমার কিছু না হলে ইয়ামিনা গুরুতর অ্যাক্সিডেন্ট করে। আমি কোনো মতে ইয়ামিনাকে ধরে হসপিটালে নিয়ে ভর্তি করিয়ে দেই। সেখান থেকে ইয়ামিনাকে আমি আমার বোনের মর্যাদা দেই। কথাটা বলে জাবির হাঁপ ছাড়ে। জাফরার চোখের কোণে পানি। যে মেয়ে নিজের জীবনের চিন্তা করে একজনকে বাঁচাতে পারে, সে কিছুতেই অন্য কারো জীবন নষ্ট করতে পারে না। জাফরার আর আরুষির চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছে। আমিরের চোখ এতক্ষণ নিচে থাকলে চোখ তুলে ইয়ামিনের দিকে তাকায়। জাবির হাত দিয়ে চুলগুলো পিছনে নিয়ে একটা লম্বা শ্বাস ছেড়ে ঘৃণার দৃষ্টিতে আমিরের দিকে তাকিয়ে বলে, ওই মেয়েটার কোনো দোষ ছিল না। আরে তুই তো সেদিন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলি, কোনো কিছু সত্যতা না জেনেই ইয়ামিনাকে এত বড় শাস্তি দিয়ে দিলি। আরে নিজের ভালো তো কাকও বোঝে। তোর চোখ থেকেও তুই অন্ধ ছিলি। তোর রিপোর্টে স্ট্রিট কার্ড লেখা ছিল তুই সেদিন ড্রাঙ্ক ছিলি। আর ওই ইসিতে কিভাবে পারে এতটা ইরেসপন্সিবল হতে? তুই ড্রাঙ্ক জানা সত্ত্বেও তোকে গাড়ি ড্রাইভ করতে দিয়েছে, তোকে একবারের জন্য না করেনি। অতীত। সেদিন দিনটাই ছিল অন্যরকম। ইয়ামিনার খুশির শেষ নেই যেন। আজ দিহানজির সাথে তার বিয়ের তারিখ ঠিক হয়েছে, আর 2 সপ্তাহের মধ্যে তাদের বিয়ে। ভাবতেই ইয়ামিনার সারা শরীর যেন নেচে উঠেছে। ইয়ামিনার খুশির আরেকটা বড় কারণ হচ্ছে তার ইভান ভাই আজ প্রথম গাড়ি কিনেছে। ইয়ামিনার অনেক দিনের স্বপ্ন ছিল পুরো ফ্যামিলি মিলে গাড়ি করে লং ড্রাইভে যাবে। খুশিতে ইভানকে জড়িয়ে ধরে ইয়ামিনা চোখে মুখে খুশির ঝিলিক। এই ললিপপ, গাড়িটা কিন্তু তোর জন্য কিনেছে, কেমন হয়েছে বল? ইয়ামিনা খুশিতে গদগদ হয়ে বলে,
মাশাল্লাহ, আমার স্বপ্নের মতো হয়েছে ভাই। আমি অনেক খুশি আজকে। তাহলে চল একটা লং ড্রাইভ দিয়ে আসি, কি বলিস? বাহ বাহ, ইয়ামিনা নাচতে নাচতে বলে। একদম চলো ভাইয়া। ইভান গাড়ি ড্রাইভ করছে আর ইয়ামিনা বারবার সিটে উন্ডোতে বসে সব জায়গায় হাত দিয়ে বারবার দিয়েছে। একটা সময় কত স্বপ্ন দেখতে নিজের গাড়িতে বসে ঘুরবে। ইভান ইয়ামিনার কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। ললিপপ কেমন লাগছে? অসাম ভাই, আমার কি যে খুশি লাগছে, কিভাবে বোঝাবো তোকে। ইভান হেসে কিছু একটা চিন্তা করে বলে। তুই ড্রাইভ করবি? ইয়ামিনা চোখ বড় বড় করে তাকায়। আরে ভয় পাচ্ছিস কেন? তোর ভাই আছে কি করতে? আজকে তোর এই ইচ্ছেটাও পূরণ করে দিব। ইয়ামিনা আরো অবাক হয়ে বলে। তুমি কিভাবে জানলে ভাই আমার এই ইচ্ছার কথা? আমি সবই জানি ললিপপ। ইয়ামিনার গাল টেনে বলে। ইভান গাড়ি থামিয়ে ইয়ামিনাকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে নিজে ইয়ামিনার পাশে বসে পড়ে। ভাই, আমার না খুব ভয় হচ্ছে, পরে কিছু অঘটন ঘটে গেলে। তারা তো সাধের গাড়ি। আরে আমার ললিপপের থেকে বড় কিছুই না, তোর জন্যই তো গাড়িটা কিনেছি। ওইখানে দেখ। নিচে বলে ইভান ইয়ামিনাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। ইয়ামিনা ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল আর ইভান নানাভাবে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। হঠাৎ এমন একটা ঘটনার জন্য ইয়ামিনা প্রস্তুত ছিল না। ওদের গাড়ির সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে যায়। হঠাৎ এমন হওয়াতেই ইয়ামিনা দ্রুত ব্রেক কষতে গিয়ে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। হঠাৎ এমন হবে ইভান বুঝতে পারেনি। আর তখনই সামনে দিয়ে একটা গাড়ি তেড়ে আসতে বেশ বেসামাল ভাবে গাড়িটা সামনের দিকে এগোচ্ছে। গাড়িতে ব্যক্তি দুজন, কেউ না, ঈশিতা আর আমির ছিল। গাড়িটি বেসামাল করে চলার কারণে গাড়িটা আগে থেকে ব্রেক ফেল করে, যার কারণে আমির চাওয়া সত্ত্বেও গাড়ি নিয়ন্ত্রণ আনতে পারছিল না। ঘটনার দ্রুততায় ইভান বুঝে উঠতে পারছিল না। ইয়ামিনা ভয়ে গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে ফেলে। ইভান কোনো মতে ইয়ামিনার পায়ের দিকে ঝুঁকে গাড়ির এক্সিলারেটরের দিকে পা দিয়ে ব্রেক কষে। কিন্তু তার আগে আমিরের গাড়ির সাথে ইভানের গাড়ির সাইডে লেগে আমিরের গাড়ির পথ বেঁকে গাছের সাথে এত জোরে ধাক্কা খায়, যার ফলে গাড়ির অর্ধেক অংশ ভেঙে নাজেহাল অবস্থা হয়ে পড়ে। ইয়ামিনা আর ইভানও গুরুতর আহত হয়। বর্তমান জাভিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোর গাড়ি ব্রেক ফেল হয়ে গেছিল তোর অসাবধানতায়। আরে ইয়ামিনার গাড়ির সাথে ধাক্কা না লাগলে তুই অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে উপরে চলে যেতে পারতি, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছিস। আর অপরাধ না থাকার সত্ত্বে একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিস। আমির স্তব্ধ হয়ে বসে আছে। চোখে আবারও ওই দৃশ্যটা ভেসে উঠছে। খুব কষ্ট হচ্ছে তার, নিজেকে অপরাধী লাগছে। চোখ যেন লাল হয়ে আছে, চোখের কোণে অবাধ্য কিছু জল। এক দৃষ্টিতে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। নিজের প্রতিশোধে অন্ধ হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। অনেকক্ষণ এইভাবে তাকিয়ে থেকে আমির কিছু না বলেই হুইল চেয়ারে হাত রেখে সোজা রুমের দিকে চলে যায়। জাবরা ভাবি ইয়ামিনার কাঁধে হাত রেখে বলে, চোখে তার টলমলে পানি ধরা গলায় বলে, আমাকে পারলে মাফ করে দিও। তোমার ব্যাপারে না জেনে তোমাকে অনেক ভুল বুঝেছি। ইয়ামিনা হেসে বলে, তুমি আমার বড় ভাবি, তোমাকে মাফ চেতে হবে না। আর যা হয়েছে হয়ে গেছে, বাদ দাও ভাবি। জাফরা ইয়ামিনাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আরও সেও ইয়ামিনাকে জড়িয়ে ধরে। ইয়ামিনার চোখে পানি, এটা যে খুশির পানি। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। জাবির ইভানের কাঁধে হাত দিয়ে বলে, তুমি চিন্তা করো না, ইয়ামিনার এই ভাই বেঁচে থাকতে ওর গায়ে কোনো আঁচ আসতে দিব না। ইভান সামনে এসে ইয়ামিনাকে জড়িয়ে ধরে। ললিপপ কি করছিস কান্না করতে করতে? ইভান চোখের জল মুছে দিয়ে বলে, মুখ তো একেবারে টমেটো করে রেখেছিস। আমি কিন্তু আসবো মাঝে মাঝে তোকে দেখতে, তুই একদম মন খারাপ করবি না, কেমন? আজ আসি তাহলে ললিপপ। পাশ থেকে জাফরা ভাবি বলে, সে কি, এসে চলে যাবে? আজকে থেকে যাও। না ভাবি, আজ না, আর একদিন আসবো। আসি ললিপপ। বলে ইভান চলে যায়। ইয়ামিনা রুমে ঢুকে চারপাশে চোখ বোলায়। আমি দেখতে না পেয়ে বারান্দায় পা বাড়াই। পুরো আকাশটা ঘুটঘুটে অন্ধকার, আর চাঁদটাও যেন কোথায় লুকিয়ে পড়েছে। আমির এক পানে আকাশের দিকে চেয়ে আছে। ইয়ামিনা পাশে এসে দাঁড়ায়। আমির আকাশের দিকে চেয়ে বলে, আমি খুব স্বার্থপর আর খারাপ, তাই না?
হঠাৎ এমন কথা ইয়ামিনা একটু ইতস্তত বোধ করে। উত্তরে কি বলবে ইয়ামিনা বুঝতে পারছে না। আমির ইয়ামিনার উত্তরের আশা না করে রুমে চলে যায়। কিছুক্ষণ পর ইয়ামিনা এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সকালে একটা মেয়ের আওয়াজে ইয়ামিনার ঘুমটা ভেঙে যায়। উঠে চারপাশে তাকিয়ে দেখে আমির পাশে নেই। ইয়ামিনা কিছুটা অবাক হয়, পাশের রুম থেকে আওয়াজটা আসছে। ইয়ামিনা শাড়ি ঠিকঠাক করে মাথায় ঘুমটা দিয়ে রুম থেকে বের হয়। আওয়াজটা অফিস রুম থেকে আসছে। আমির তার রুমের পাশে খুব শখ করে এই রুমটা বানিয়েছিল। অফিসের যাবতীয় কাজ প্রায় সে এখানেই করে। ইয়ামিনা ইচ্ছা না থাকা সত্ত্বেও রুমে উকি দেয়। আমিরের চোখ অসম্ভব লাল হয়ে আছে, চোখের রাগ যেন ফুলে উঠেছে, চোখের মধ্যে একরাশ ঘৃণার জল। কেন এমন করছো ঈশিতা? আজ আমার এই পঙ্গুত্বের কারণে তুমি আমাকে ভালোবাসতে পারছো না। এতটাই কি দুর্বল ছিল আমাদের ভালোবাসা? দেখো, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না। আর আমি রিলেশনে তোমাকে কোনো কমিটমেন্ট দেইনি যে ভালোবাসতে হলে তোমার সাথে আমার সারা জীবন থাকতে হবে। তুমিও মজা করেছো, আমিও করেছি, তাও আবার কিছু সময়ের জন্য। হোয়াট দা? বলে ঈশিতার সামনে গ্লাসটা ছুঁড়ে মারে। রাগে তার সারা শরীর কাঁপছে। আমির নিজেকে যত সম্ভব শান্ত করে বলে দেয়, তাহলে কেন ভালোবাসি ভালোবাসি বলে আমার পিছে সারাদিন করতে? কই, আমি তো তোমাকে বলিনি আমাকে ভালোবাসতে। তুমি তো এসেছিলে আমার কাছে ভালোবাসার অধিকার নেই। আর যখন আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি তখন তোমার কাছে মজা মনে হচ্ছে। আমি চিৎকার দিয়ে বলে, অ্যানসার মি ড্যাম ইট। লিসেন্ট, এত রিয়েক্ট করার কি আছে? ইটস নর্মাল। আমার তোমাকে এখন আর ভালো লাগে না। বিয়ে তো করেই ফেলেছো, পা দুইটা ভেঙে পড়ে আছো, কিন্তু শরীরের জ্বালা কমেনি, তাই একদিনে বিয়ে করে ফেলছো। কেন, তোমার বউ কি তোমাকে সুখ দিতে পারছে না বলে আমার কাছে ফিরে আসার চেষ্টা করছো? তো ভালো করে শুনে রাখো, আমি কখনো তোমার কাছে কামব্যাক করব না। আমি কেন, কোনো মেয়েই করবে না, তোমার এই পঙ্গুত্বের কারণে। ওই মেয়ে নিশ্চয়ই টাকা পয়সা দেখেই তোমাকে বিয়ে করেছে। থার্ড ক্লাস মাইন্ডেড চিপ গার্ল। কোনো ভালো বংশের মেয়ে বিয়ে কি? তোমার এই অবস্থা দেখে তোমার দিকে ফিরেও তাকাবে না। আমির এখন ওইভাবে তাকিয়ে আছে। এটাই কি তার সেই ঈশিতা ছিল যে তাকে পাগলের মতো খালি ভালোবাসি ভালোবাসি বলে তাকে পাগল করে ফেলতো? যে নিজের এরকম না হলে ঈশিতার রূপ কখনো সে দেখতে পেত না। আমিরের বুকে চিনচিন ব্যথা হচ্ছে। ঈশিতার মুখ থেকে এসব কথা শুনবে কখনো ভাবতেও পারিনি। খুব কষ্ট হচ্ছে। আমিরের গলা ধরে আসছে, ধরা গলায় বলে, ঈশিতা, তুমি আমাকে এসব বলতে পারলে? তুমি আমাকে না খুব ভালোবাসতে? ও হ্যালো, খালি ভালোবাসার দোহাই দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে আসবা না। এতটা ক্যারেক্টারলেস আর নির্লজ্জ কেমনে হয়? বারবার ফিরিয়ে দেওয়ার সত্ত্বেও কেন কুত্তার মতো ঠাস। আর বলতে পারল না। তার আগে ইয়ামিনা কষিয়ে ঈশিতার গালে চড় মারে। ঈশিতা তাকাতে যেন ইয়ামিনা আরেকটা চড় মেরে বসে। আমির অবাক হয়ে তাকিয়ে আছে। এমন কিছু হবে ভাবতে পারিনি। ইয়ামিনা এক নিজের মধ্যে নেই। রাগে তার সারা শরীর ঝংকার দিয়ে উঠেছে। ঈশিতা কিছু বলতে নিবে তার আগে ইয়ামিনা বেশ বড় গলায় বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? উনি কিছু বলছে না দেখে তুমি মুখে যা খুশি তাই বলে যাচ্ছ। ক্যারেক্টারলেস কাকে বলছো? নির্লজ্জ কাকে বলছো? আরে ক্যারেক্টারলেস তোমাদের মতো মেয়েরা হয়, যারা জামা কাপড়ের মতো ছেলে বদলায়। উনি তোমাকে কিছু বলছে না ভেবে নিও না উনি তোমার এসব চিপ টাইপের কথা স্বীকার করে নিয়েছে। উনি তোমাকে ভালোবাসে বলে সব শুনে যাচ্ছে। আরে ওনার যে মেয়ে ভালোবাসার মূল্য দিতে পারে না, সে মেয়ে কাউকে ভালোবাসবে কিভাবে? তোমার কাছে ভালোবাসা টাকার খেলা হতে পারে। সেই দিন উনি পঙ্গুত্ব ছিল না বলে তুমি তাকে ভালোবাসতে, আর আজ এই দুরবস্থায় তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। তো কান খুলে শুনে রাখো, তোমাদের মতো মেয়ে কোনো দিনও সুখী হতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজ ওনার ভালোবাসা তোমার কাছে নির্লজ্জ মনে হচ্ছে, কিন্তু একদিন এই ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু সেই দিন তুমি তার ধারও পাবে না। আর থার্ড ক্লাস গার্ল কাকে বলছো? নিজেকে একবার আয়নাতে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে ক্যারেক্টারলেস কে। যদি আর একটুও লজ্জা থাকে তো সোজা এখান থেকে কেটে পড়ো। কোনো দিনও যেন তোমার মুখ না দেখি, তাহলে আমার ভয়ঙ্কর রূপ দেখতে বাধ্য হবে। জাস্ট গেট লস। ঈশিতা আমিরের দিকে একবার তাকিয়ে গালে হাত দিয়ে গটগট করে চলে যায় সেখান থেকে। ইয়ামিনা রাগী দৃষ্টিতে আমিরের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে, আপনার কি লজ্জা শরম বলতে কি কিছুই নেই? ওই মেয়ে ঠিকই বলেছে, আপনি আসলেই নির্লজ্জ।
চোখের সামনে সব দেখে কেন না দেখার ভান করছেন? আপনি কি বুঝতে পারছেন না ওই মেয়ে আপনাকে কোনো দিন ভালোবাসেনি? আরে, যার নিজের ক্যারেক্টার ঠিক নাই সে ভালোবাসবে কিভাবে? এইভাবে অন্ধ না হয়ে চোখ খুলে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখুন। বারবার কেন নির্লজ্জের মতো ওই মেয়ের ভালোবাসা চাচ্ছেন? যদি একটু নিজের মধ্যে আত্মসম্মান বেঁচে থাকেন তাহলে ওই ক্যারেক্টারলেস মেয়ের কাছে ফিরে যাবেন না। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। ইয়ামিনার মুখ রাগে পুরো লাল আভায় ধারণ করেছে। রাগে ইয়ামিনার ঠোঁট কাঁপছে রীতিমতো। আমির এখন স্তব্ধ হয়ে বসে আছে। ইয়ামিনা আর কিছু না বলে রুম থেকে বের হয়ে আসে। ঠেস দিয়ে দেয়ালে দাঁড়িয়ে পড়ে চোখের কোনো জল যেন থামছে না। আজ তার দিহানজি পাশে থাকলে ওই মেয়ে কখনো তাকে এসব বলার সাহস পেত না। কেন করলেন আমার সাথে দিহানজি? আমি যে আর পারছি না, হাঁপিয়ে উঠেছি এই মিথ্যে সংসার খেলতে খেলতে। হঠাৎ রুমের ভিতর পড়ার কিছু আওয়াজ পেয়ে ইয়ামিনা দৌড়ে রুমে যায়। যে দেখে আমির হুইল চেয়ার থেকে নিচে পড়ে গেছে, উঠতে পারছে না। গ্লাসের বেশ কয়েকটা টুকরো আমিরের হাতে বিঁধে গেছে, যার কারণে বেশ রক্ত বের হচ্ছে। ইয়ামিনা তড়িঘড়ি করে আমিরকে ধরে ওঠায়, উঠিয়ে কোনো মতে সোফায় বসায়। আমিরের হাতের রক্ত ইয়ামিনার সাদা পিঠে লেপটে গেছে। ইয়ামিনা অস্থির হয়ে বলে, আপনি একটু বসুন এখানে, আমি এখনই আসছি। বলে ইয়ামিনা উঠতে নিলে তার আগেই আমির রক্তমাখা হাতে ইয়ামিনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে কেঁদে দেয়। ইয়ামিনা অবাক, সাথে বিচলিত হয়ে পড়ে। এত রাগী আর গম্ভীর মানুষ এইভাবে কাঁদতে পারে? ইয়ামিনা ভাবতে পারছে না। আমির হাতের বাঁধন আরো শক্ত হয়ে আসে। ইয়ামিনার অস্থিরতা যেন একটু একটু করে বেড়েই চলেছে। আমিরের হাতের রক্ত ইয়ামিনার গলার ঘাড় পেটে রক্তের দাগ শুকিয়ে গেছে। আপনার হাত অনেকখানি কেটে গেছে, আপনি বসুন। আমির জড়িয়ে ধরা অবস্থাতে বলে, জানো, আজও আমি সহজ, আজও আমার মনটা সরল, আজ আমার ভালোবাসা অবুঝ, আজ আমি নিষ্পাপ, কিন্তু কি যেন নেই, কে যেন নেই, কিছু একটার অভাব অনুভূতি অনুভব করছে। আমার অনুভূতিতে একটা অভাব আছে, একটা বড় কষ্ট আছে, একটা বড় পাথর আছে। আমি ফিল করতে পারি, আমি বলতে পারি না, আমি আমি বোঝাতে পারি না, আমি শুনতে পাই না। আজ আমি আমার আমিকে খুঁজে পাই না, আজ আমি আমার আমিকে বোঝাতে পারি না আমি কতটুকু ভালোবাসি আমার আমিকে শোনাতে পারি না যে আমি একজনকে ভালোবাসি। ও আমি তো ভালোবাসতাম, ও তো আমাকে কখনো ভালোই বাসেনি, শুধু আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। বিশ্বাস করো, সেদিন নিজের সবকিছু ত্যাগ করে ওকে বাঁচিয়েছিলাম, নিজের বাঁচা মরার চিন্তাটুকু করিনি। সেদিন আমির বুঝতে পারছিল না কি করবে। গাড়ির ব্রেক হঠাৎ করে কাজ করছে না, কিছুতেই ব্রেক করা যাচ্ছে না। তার মধ্যে ড্রিঙ্ক করার কারণে আমিরের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমিরের চোখ জোড়া ক্রমশ বন্ধ হয়ে আসছে, কিন্তু চোখ কিছুতেই সে বন্ধ করতে চায় না। ঈশিতার যদি কিছু হয়ে যায়। আমির সামনের দিকে তাকিয়ে ঈশিতার দিকে তাকাই, একটু ঘাবড়ে যায়। ঈশিতা কান্না করতে করতে চিল্লিয়ে বারবার বলছে গাড়ি থামাতে। ওদিক দিয়ে একটা গাড়ি অনবরত তেড়ে আসছে। আমি শেষবারের মতো অসহত দৃষ্টিতে ঈশিতার দিকে তাকায়। নিজের সিট বেল্টটা খুলে ঈশিতাকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে। বিধ্বস্ত অবস্থায় গাড়ি ছিটকে এক পাশে পড়ে আছে। গাড়ির এক সাইডের অংশ খণ্ড খণ্ড রাস্তায় ছড়িয়ে আছে। আমি শেষবারের মতো ঈশিতার দিকে আধো আধো তাকে অস্পষ্ট কণ্ঠে বলে, আমি থাকতে তোমার কিছু হবে না ইস্যু। তারপর আমিরের আর কিছুই মনে নেই। আমিরের হাতের বাঁধন কিছুটা আলগা হতে ইয়ামিনা আমিরের মুখ দুহাত দিয়ে আঁকড়ে ধরে। আপনি একটু বসুন, আমি আসছি। ইয়ামিনা আমিরকে ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। আমির ইয়ামিনা যাওয়ার পথে যেয়ে আছে। কিছুক্ষণ পর ইয়ামিনা রুমে এসে আমিরের পাশে বসে, হাতে তার ফার্স্ট এড বক্স। আমির এখনো ইয়ামিনার দিকে চেয়ে আছে। ইয়ামিনা আমিরের হাতটা নিজের কাছে নিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। আমিরকে ধরে হুইল চেয়ারে বসিয়ে রুমে নিয়ে যায়, ধরে বেডে শুইয়ে দেয়। ইয়ামিনা শুধু একবার আমিরের দিকে তাকিয়ে বলে, আপনার ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে নিন। আমির শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। হঠাৎ পায়ের কারো ছোঁয়া পেয়ে আমির আচমকা উঠে বসে। ইয়ামিনা আমিরের পায়ের কাছে বসে পা মালিশ করে দিচ্ছে। তুমি এখানে আর একই পায়ে হাত দিচ্ছ কেন? প্লিজ উঠে বসো। আমির একটু অবাক হয়ে বলল, কে বলেছে পায়ে হাত দিয়েছি? আমি তো মলম লাগিয়ে দিচ্ছিলাম আপনার গায়ে। এখন উঠে বসো।
ইয়ামিনী কিছু বলতে যাবে তার আগে আরুষির কণ্ঠ পেয়ে দুজনে দরজার দিকে তাকায়। ভাইয়া, ভাবি, খেতে আসো, ভাবি তোমাকে ডাকছে। ইয়ামিনা আরুষির দিকে তাকিয়ে বলে, তুমি যাও, আসছি আমরা। খাওয়ার টেবিলে সবাই বসে আছে। ইয়ামিনা সবাই খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু বিপত্তি হচ্ছে আমিরের দু হাতে ব্যান্ডেজ করা। এদিক ওদিক বারবার আমির তাকাচ্ছে। হঠাৎ আরুষি বলে ওঠে, এ কি ভাই, তোমার হাতে ব্যান্ডেজ কেন? এইভাবে কিভাবে কেটেছে? এতক্ষণে জাফরা আর জাবির আমিরের হাতের দিকে তাকায়। জাফরা হবে অস্থির হয়ে বলে,